যে আশঙ্কা করছিলাম, যে ভয়টা আমি পেয়েছিলাম, সেটাই হয়েছে। গতকাল একটা পোস্ট দিয়েছিলাম না আমি ফেসবুকে, যে প্রয়োজনে অপ্রয়োজনে 10 মাসে 11 বার বিদেশ সফর, জাপান, চায়না, কাতার, আরও কত কত দেশে গেছে, নাম আপনারা বলতে পারবেন না, আপনারা তো ভাই বাংলাদেশে থাকেন না। আমরা তো খবর ঠিকই পেয়েছি উনি 10 মাসে 11 বার বিদেশে সফরে গিয়েছেন। তো আপনারা বাংলাদেশের নাগরিক হিসেবে, আপনাদের দেশের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী সমপর্যায়ের, তো উনি এত দেশ বিদেশে যেতেছে, আপনারা বলতে পারবেন এই 11টা দেশের নাম কি? বাংলাদেশের একজন আম জনতা পাবলিক হিসেবে আপনারা বলতে পারবেন আপনার দেশের রাষ্ট্রপ্রধান যে 11 বার বিদেশে গেছে, কোন কোন দেশে গেছে নাম 4-5টা বলতে পারবেন? আমি তো 3টা মুখস্থ করছি, বাকিগুলোর নাম আমিও জানি না, বুঝছেন। খালি চায়না, জাপানেরটা মনে আছে, চায়নাটা মনে আছে, কাতারেরটা মনে আছে, আর এই এখন গেছিল লন্ডনে, বুঝছেন, এইটা মনে আছে, বাকিগুলো মনে নেই। তো যাই হোক, আমাদের ডক্টর ইউনূস সাহেব দিন দিন যতই যাইতেছে, বুঝছেন, দিন দিন যতই যাচ্ছে। আমি কিন্তু ডক্টর ইউনূসের একজন ভক্ত, বুঝছেন, ডক্টর ইউনূসের একজন ভক্ত ছিলাম গত কয়েক মাস আগে। তো এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার যেহেতু তাকে আমরা পছন্দ করতাম, তার শিক্ষা দীক্ষা, জ্ঞান বুদ্ধি, বিদেশি লোকদের সাথে উঠা বসা, বুঝছেন, সাদা চামড়ার লোকদের সাথে উঠা বসা। তো তখন এটা দেখলে বাংলাদেশের মানুষ কিন্তু সাদা চামড়ার ইংলিশ, এই দুইটার প্রতি কিন্তু অত্যন্ত দুর্বল। বাংলাদেশের মানুষ সাদা চামড়ার ইংলিশ দেখলে অত্যন্ত দুর্বল। সাদা চামড়া দেখলেই তারা মনে করে মানে ভালো মানুষ, পরহেজগারী মানুষ, গুণী মানুষ, বুঝছেন, মানে শিক্ষিত মানুষ, ওই লেভেলের মানুষ। আর ইংলিশে যা লিখবে সবই তাদের কাছে সত্য মানুষ। আমাদের পিনাকদা বলে না যে ইংলিশে যেহেতু লিখছে, ইংরেজিতে যেহেতু লিখছে, ঠিকই লিখছে। এর জন্য পিনাকদা কিন্তু এমনি করে আপনাদেরকে বলে। কিন্তু ভাই কি ভাবলাম আর কি হইল, গত 9 মাসে বাংলাদেশে যে অবস্থা, আজকে লজ্জা হয় নিজের কাছে নিজে, যখন দেখি অনেকে টকশো করে না টিভিতে টকশো করার সময় যখন বলে যে গত 9 মাসে বা 10 মাসে ইউনূস ভালো কিছু করছে, ইউনূস সরকার যে ভালো কিছু করছে, দু একটা উদাহরণ দেন। উত্তর ভাই দিতে পারে না, কেউ দিতে পারে না। ইউনূস সরকারের নিজেদের লোকরা দিতে পারে না। কিছু চাপাবাজি কথাবার্তা বলে, যেগুলো ভাই পাবলিক আজকাল চালাক হয়ে গেছে। ওই বোধাই নাই 10 বছর আগের যে বাংলাদেশি পাবলিক ছিল, বুঝছেন, 10 বছর পরে 2025 সালের এই ইন্টারনেটের, ইউটিউব, ফেসবুকের আমলে, জামানায় পাবলিকের ওই বোধাই নাই, বুঝছেন, সবই বুঝে, কম বেশি সবই বুঝে। তো এইগুলোর আর বোধাই বানানো যাইতেছে না, বুঝছেন, নানানভাবে। যেমন দেখেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশের এই সফরগুলোকে জায়েজ করানোর জন্য নানানভাবে আমাদের সাথে মিথ্যাচার করা হয়েছে, বুঝছেন, নানানভাবে আমাদের সাথে মিথ্যাচার, ছলচাতুরি, ভুয়া পক্ষর ইনফরমেশন দিয়ে ফেসবুক, ইউটিউবে ছয়লা। কী হলো, জাপান গেছে, জাপান বলে বাংলাদেশের জন্য হাসপাতাল করে দেবে। আবার বলে চীনে গেছে, চীনে বলে বাংলাদেশের জন্য হাসপাতাল করে দেবে। এখন বলতেছি তুরস্ক গেছে, তুরস্ক বলে বাংলাদেশের জন্য হাসপাতাল করে দেবে। কি রে ভাই, দেখি সবাই ঠেকা পড়ছে, খামাখাই কেউ চাই না হাসপাতাল করে দিব। ভাই যখন হাসপাতাল ওই তুরস্ক এসে বাংলাদেশে করবে 1000 শয্যা বিশিষ্ট, যখন চায়না বাংলাদেশে এসে হাসপাতাল করবে 1000 শয্যা বিশিষ্ট, তারপর এসে কয়ে এগুলির নামে কোনো খবর নাই, হাসপাতাল নামে খবর নাই, কে কইছে, কারে কইছে, কোন জায়গায় আলোচনা হয়েছে, সত্য মিথ্যা কোনো যাচাই বাছাই কিছু নাই। একে দেদারছে এগুলো ফেসবুক, ইউটিউবে সমানে চলতেছে, মিথ্যাচারে ভাই ভরা, মিথ্যাচারে ভরা। একটা জলজন্ত মিথ্যার উদাহরণ আমি আপনাদেরকে দিই, কষ্ট লাগে ভাই। আমি কিন্তু ইউনূস সাহেবের একজন ভক্ত, এখন ভক্ত হয়েছে দেখে তার সমালোচনা করতে পারবো না, তার দুই একটা ভালো মন্দ বলতে পারো না, এটা তো ভাই হইতে পারে না। কল্লাটা তো বেঁচে দেয়নি, এই যে কল্লাটা দেখতেছেন না, কল্লা তো আর বেঁচে দেয়নি, ঘাড়ে তো কল্লাটা এখনো আছে। আমি তো ইউনূস সাহেবের খাইও না, ইউনূস সাহেবের পড়িও না। হ্যাঁ, ইউনূস সাহেবের ভক্ত যেমন অনেকে আছেন ইউটিউব, ফেসবুকে আমার ভিডিও দেখেন, আপনারা আমার ভক্ত, কি আপনারা মাঝে মাঝে খারাপ কিছু বলে বকেন না, প্রতিবাদ করেন না? এটি তো হওয়া উচিত, এটি তো পার্সোনালিটি, ভালোকে ভালো বলবেন, মন্দকে মন্দ বলবেন। তো আমি এই ভিডিওটা করছি ইউনূস সাহেবের একজন ভক্ত হিসেবেই করতেছি, কিন্তু তার ভালো মন্দের সমালোচনা করার অধিকার পুরোই আমার আছে। তো দিন দিন যতই যেতেছি ইউনূস সাহেবের কাণ্ড কীর্তি দেখে আমি সত্যি অবাক হইতেছি। তো গতকাল যখন আমি পোস্টটা দিলাম ফেসবুকে যে 10 মাসে 11 বার সফর, কি প্রয়োজন ছিল এরকম একটা ভুকানাঙ্গা দেশের, এরকম একটা ভুকানাঙ্গা কাঙ্গাল দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে কি প্রয়োজন ছিল এগুলো? আরে মিয়া, আপনি তো চামড়ায় নিয়ন্ত্রণ করতে পারেন না। বাংলাদেশে হাজার হাজার সমস্যার ভিতরে একদম লেটেস্ট একটা প্রবলেম ছিল চামড়া, গরুর চামড়া। মিয়া এইটা তো প্রবলেম সলভ করতে পারেন। সে এসে জাতির উদ্দেশ্যে ভাষণে বললো চামড়াটা আমরা হ্যান করছি, ত্যান করছি, ন্যায্য মজুরি পেব, বিনামূল্যে লবণ দিচ্ছি, হ্যান করছি, ত্যান করছি। ঈদের দিন গেল, ঈদের পরের দিন গেল, ঈদের তারপরের দিনে গেল, ঈদের 3 দিনের মাথায় কি হলো, হাজারে হাজারে চামড়া পানিতে ফেলে দেওয়া হইলো। বাংলাদেশের পানি এখন বিষাক্ত পানি, নদী নালার পানি। আমরা কিভাবে প্রকাশ্যে দিনে দুপুরে ভিডিও কইরা তারপরে চামড়া পানিতে ফেলাইতেছে, বুলডেজার দিয়ে ঠেলা ঠেলা রাস্তা থেকে চামড়া সরাইতেছে। অথচ চামড়া কত কত মূল্যবান একটা জিনিস। এই যে পায়ের জুতাটা পরে রয়েছে, আমি হেও চামড়া দিয়ে তৈরি, চামড়ার যে কদর। আবার শুনতেছি পাশাপাশি সরকার বলে পাকিস্তান থেকে চামড়া আনবো। মাথায় কিছু ঢুকে না ভাই, কি হইতেছে এগুলি?
সরকার পাকিস্তান থেকে চামড়া আনবে। আরে বেটা আনবেন তো ভালো কথা, আনবে। আরে নিজের দেশে যে চামড়া, এত বড় একটা সুযোগ তৈরি হয় কুরবানি ঈদের সময়, হাজার হাজার চামড়া, এইগুলোর তো কাজে লাগা, তারপরে তো আনিস গিয়া ইসে থেকে, পাকিস্তান থেকে। এখন এগুলি বলতে গেলে আপনি যদি বলেন আমি ফেসিবাদ, এটা ভাই ফেসিবাদের কি দেখলেন ভাই? আপনার ঘরে যদি কল্লা থাকে, বুঝছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা তো আপনার আছে। আপনার দেশের চামড়া নষ্ট হয়ে যায়, আপনি বলতেছেন কি আপনি পাকিস্তান থেকে চামড়া আনবেন। আচ্ছা, তো যাই হোক, এই চামড়া গেল, এই চাপাবাজি শেষ, কোনো কাম কাজ কিছু আরই। প্রধান উপদেষ্টা নিজের মুখে কথা, বিনামূল্যে লবণ দিমুন, ন্যায্য মূল্য ধারণ করুন, সবে একেবারে ঘাপা খাপ, বুঝছেন, চামড়া সংগ্রহ কইরা চামড়া একেবারে টেনেতে নিয়ে যাবো, সরকার সব রকম ব্যবস্থা কইরা উল্টা ভালাইছে, হে ফেলছে। পরে গিয়ে দেখা গেল কি, চামড়া ব্যবসায়ীরা যারা নাকি ওই যে খুচরা পর্যায়ে বাড়ি গিয়ে চামড়া কিনে নিয়েছে, সরকারের এই লোভে পইরা, সরকার বলছে ন্যায্য দাম দিবে, ন্যায্য দামও ঠিক করে দিয়েছিল। পরে গিয়া রাস্তার মোড়ে খাড়া রয়েছে, এই চিটাগাঙের ট্যানারি মোড়ে, হেই মোড়ে সেই মোড়ে বিভিন্ন জায়গায় গিয়ে খাড়া রয়েছে, চামড়া কিনতে আর কি হয় না, বুঝছেন। পরে ব্যাটারা চামড়া রাস্তায় ফালাতে হয়ে গেছে, এইটা দেখে আমার মাথা এমনি গরম হয়ে গেছে। তো যাই হোক, যে সরকার চামড়া নিয়ন্ত্রণ করতে পারেনি, তো হ্যাঁ আর কি করতে পারবো। তো যাই হোক, বহুত হতাশ, হাজার সমস্যার ভিতরে এইটা একটা। আর তো সারাদিন বলতে গেলে মনে 24 ঘন্টায় ওয়াজ শেষ হবে না আমার। তো এখন তারপরে গেল কি, উনি লন্ডনে যাওয়ার আগে আমি কিন্তু তাকে পোস্ট দিলাম, কি রে ভাই, কি প্রয়োজন ছিল লন্ডনে, কি এত ইম্পর্টেন্ট জিনিস, কি করতে চাইতেছেন? বাংলাদেশের পত্র পত্রিকা ওগুলো তো শালা আরেক কি একটা মুখটা খারাপ হয়। বাংলাদেশের পত্র পত্রিকা হলো বাংলাদেশে যে সরকার থাকে, বুঝছেন, সেই সরকারের গুণগান গাওয়া, হারমোনিয়াম দিয়া তার গুণগান গাওয়াই হলো বাংলাদেশের পত্র পত্রিকাগুলোর কাজ। দেখছেন তো, সে লন্ডনে যাওয়ার আগে 3 দিন 4 দিন আগে থাকতে লন্ডনে গিয়ে এইটা ফালাই দিব, লন্ডনে গিয়ে বাংলাদেশের পাচারকৃত অর্থ 10,000 কোটি টাকা না কত হাজার কোটি টাকা কিনে ফিরে আনবো, লন্ডনের প্রাইম মিনিস্টারের সাথে গিয়ে বিশেষ বৈঠক করবে, হ্যান্ডকো ছিঁড়া ফেলায় বাড়ি ভাঙতে হলে। তখন আমি সন্দেহ করছিলাম, বুঝছেন, এর আগের যে ঘটনাগুলো জাপানে, চায়না, কাতারে গিয়ে যেগুলো কাহিনীগুলো ঘটাইছে, বুঝছেন, তো এই থেকে আমি অনুমান করছিলাম যে এটা হলো পুরা চাপাবাজ, বুঝছেন, পুরা চাপাবাজি। এরা মনে করছে কি, বুঝছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তো টেকনোলজি ভালোই জানে, তার দল বল কিছু আছে, মনে করছে এই ফেসবুকে ইউটিউবে এগুলো ছাড়া দাও, এই চৌধু জনতা কিছু বোকাচোদা বাংলাদেশে আছে, এরা ফেসবুক ইউটিউবের উপর নির্ভরশীল, বুঝছেন, তো এরা এগুলো চালা দিলে মোটামুটি খাইবো, আর আমরা সমান এমনি চলতে থাকুন 2-4 বছর 5 বছর টাইনা যতদিন আমরা থাকতে পারি। ভাই আমি আবারও বলতেছি, একটা বকা আমার দিবেন না, কিন্তু আমি কিন্তু ইউনূসের ভক্ত, কিন্তু সমালোচনা করার অধিকার আমার আছে। আমি ইউনূস সাহেবের ভক্ত, সমালোচনা করার অধিকার আমার আছে। আমি ফেসিবাদও না, আমি আওয়ামী লীগের সমর্থক না, বিএনপি না, কিছু না, কিন্তু ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো। ঘাড়ে ভাই মাথাটা আছে, বুঝছেন, ঘাড়ে যদি আপনাদেরও মাথা থাকে, বুঝছেন, সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন, অন্যায়কে অন্যায় বলেন, সামনে কারে করবেন। তো এখন সে গেছে আকাম করার লেগে লন্ডনে, যা ভাবছিলাম তাই হয়েছে। লন্ডনের সরকার মনে জানেই না যে বাংলাদেশের সরকার প্রধান লন্ডনে যেতেছে, কি এক লজ্জার কথা মিয়া। লন্ডনে ব্রিটেনের সরকার প্রধান মনে জানেই না, সরকার লোকজন মনে জানে, ভাব খাপ দেখে আমার কাছে এমন মনে হইতেছে ব্রিটেনের সরকার জানেই না বাংলাদেশের প্রধান উপদেষ্টা যেতেছে। আর যদি বা জানেও, বা তার মনে হয় দেখে অবস্থা দেখে মনে হইতেছে কোনো বেলও দেয়নি। আমি একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাই, কিছু জিনিস হাইড করা হয়েছে, বুঝছেন, কিছু জিনিস হাইড করা হয়েছে। এই যে এখন দেখতেছেন না, প্রধান উপদেষ্টা আমাদের, আর সামনে একটা মহিলা সুন্দরী হাসতে দুইজনে মিলে যাইতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মহিলাকে জিজ্ঞেস করতেছে, কি আপা না কি বলছে, ম্যাডাম বলছে, কে জানে, যাই হোক, তো বলতেছে এখানে তো খুব ঠান্ডা। তখন আবার এই ম্যাডাম আবার বলতেছে স্যারকে, হ্যাঁ স্যার, এই লন্ডনে বাংলাদেশে যেহেতু একটু ঠান্ডায়, কি সুন্দর খোঁজ গল্প করতেছে, বাংলাদেশে হাজার রকম সমস্যা ফালে রেখে সে লন্ডনে এসে বাংলাদেশের সরকারি টাকাতে, ঠিক আছে, বাংলাদেশের সরকারি টাকাতে। আসুন, তারপর ভালো কথা, এইখানে গিয়ে দেখেন যে ভিডিও টেপটা আপনার বিভিন্ন টিভি চ্যানেলে বা বিভিন্ন জায়গায় দেখেছেন। একটা ভিডিও চ্যানেলে কিন্তু আপনি এইটা দেখেনি, প্লেন থেকে যখন নাইমা আসে, প্লেন থেকে যখন নাইমা আসে ওই ভিডিও টেপটা কিন্তু হাইড করা হয়েছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে। কেন রে ভাই, কেন এরকম লুকাছবি? হ্যাঁ, আমরা তো দেখছি, কেন এত লুকাঝুকা? বাংলাদেশের টিভি চ্যানেলগুলোটা হাইড করে গেছে। কেন হাইড করছে জানেন? কারণ সেখানে প্লেন থেকে যখন নামছে, না ঘোড়ার ডেমের লাল গালিচা তো বহুত দূরের কথা, ব্রিটেনের প্রধানমন্ত্রী তো নাই, ব্রিটেনে দেখেন নাই, এই কাহিনীতে আমি পড়াইতেছি। ওনাদের পার্লামেন্টের যে এমপি, ওনার এমপি মিনিস্টার যা কিছু আছে, বুঝছেন, উঁচু লেভেলের, আচ্ছা উঁচু লেভেল বাদ দেন, বুঝছেন, মন্ত্রী মিনিস্টার লেভেলে বাদ দেন, সেকেন্ড লেভেলে আসেন, সেক্রেটারিয়েট লেভেলে আসেন, সেক্রেটারিয়েট লেভেলেরও কেউ আসেনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে রিসিভ করার জন্য, অন্তত হাই হ্যালো থ্যাংক ইউ বলার জন্য, অথচ শুধুমাত্র এটুকু বলার জন্য, ওয়েলকাম টু গ্রেট ব্রিটেন, ওয়েলকাম টু গ্রেট ব্রিটেন, এটা বলার জন্য কেউ সেখানে আসেনি। কি লজ্জা। এখন প্রধান এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাণ্ড কীর্তি দেখে এর চারপাশে কারা আছে?
অথচ সে ওখান থেকে যাওয়ার আগে আমাদেরকে বললো কি, শফিক সাহেব ওনার প্রেস সচিব আমাদেরকে বললো কি, প্রধানমন্ত্রী যে আছে, ব্রিটেনের যে প্রাইম মিনিস্টার আছে, ব্রিটেনের প্রাইম মিনিস্টারের সাথে তার বলে স্পেশাল মিটিং টিটিং হবে, ওরকম একটা বিশাল আয়োজন চলতেছে। পরে দেখি পুরাই ভুয়া বক্কর, ব্রিটেনের প্রাইম মিনিস্টার তো এখন ব্রিটেনই নেই। এই খবরটা ফাঁস হয়ে গেছে গতকাল রাত্রে, এই খবরটা ফাঁস হয়ে গেছে গতকাল রাত্রে যে ব্রিটেনের প্রাইম, এগুলি কি ভাই ফেসবুক ইউটিউবের জামানায় কি এগুলো মানে রাখা জানি, গোপন রাখা জানি। উনি যে প্লেনের ছবিটা দেয়নি, প্লেন থেকে যে নেমে আইলো, এটা নাই উনি গোপন করে গেছে, কিন্তু ব্রিটেনের প্রাইম মিনিস্টার যে ব্রিটেনে নেয় এটা তার গোপন করার সম্ভাবনা যাই না গেছে মিয়া। এটা গুগলে ঘাটলে আপনিও পাবেন। উনি মেয়ে কানাডাতে আছে এখন, আমার পাশের দেশের কানাডাতে আছে। ফেল করতে করতে ওইখানে গিয়ে গেছে, কি একটা শরমের ব্যাপার। তো পরে কি প্রশ্ন, এখন আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, তো জজ ভাই তো উনি ব্রিটেনের কেউ লোকজন নাকি আমন্ত্রণ জানেনি, ভালো কথা, আমন্ত্রণ জানালে তো একটা প্রোটোকল পাওয়ার কথা, আমন্ত্রণ জানালে তো একটা প্রোটোকল পাওয়ার কথা। এগুলোতে কিছু আমরা দেখলাম তো ভালো কথা, তো গ্যাসে কি লেগে, গ্যাসে কেন দরকার কি, বাংলাদেশে তো চামড়া সমস্যা আছে, চামড়া সমস্যার সমাধান করো গাবিয়া। পরে শুনলাম সে গেছে ওই যে এই যে দ্য চার্লস নাকি, চার্লস দ্য কিং থার্ড, ওই যে 3 নম্বর যে রাজা আছে ব্রিটেনের, বুঝছেন, সে একটা ওই হারমোনি পুরস্কার না বলে কি একটা পুরস্কার আছে, বুঝছেন, সেই পুরস্কার দেবে, সে বলে নমিনেটেড হয়েছে। কাহিনী আবার আরেকটা হয়েছে, অনেকে দেখি ইউটিউবে ভিডিওগুলো ফাটা ফেলাইতেছে, সেই 2025 সালে যে হারমোনি অ্যাওয়ার্ডের জন্য যাদেরকে নমিনেট করা হয়েছে, সেই নমিনেট লিস্টে মিয়া ইমানের নামও নাই, মিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও নেই। লজ্জায় আমার মাথায় হেট হয়ে গেছে। এখন পুরস্কার পাওক বা না পাওক সেটা আমার কথা দরকার নাই, হয়তো সেই লিস্টে যে সরকারিভাবে যে লিস্ট উইকিপিডিয়াতে দেওয়া হয়েছে সেটাতে হয়তো তার নাম টাম নাই, হয়তো স্পেশালভাবে গোপনেও তারা দিতে পারে রাজাকে, দেখ সেটা আমার কোনো সমস্যা নাই। বা একটা কথা আমি আপনাদেরকে বলি, কি এত আছে রিওয়ার্ডের ভিতরে, পুরস্কারের ভিতরে কি এমন আছে? আরে ভাই, আমাদের আব্রাহাম লিঙ্কন সারা পৃথিবীর 10 জন প্রেসিডেন্টের ভিতরে একজন, সারা পৃথিবীর 10 জন প্রেসিডেন্টের ভিতরে একজন হলো আব্রাহাম লিঙ্কন মিয়া। রাস্তায় বসে মেয়ে জুতা সেলাইতো, কত কষ্ট করে পড়াশোনা করে উনি ওকালতি করছে, উকিল হয়েছে, উকিল টুকিল হয়ে কেমনে পলিটিক্স আইসা বাংলাদেশ আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত হয়ে গেছে। সেই প্রেসিডেন্ট থাকা অবস্থা উনি একের পর এক যে ঘটনাগুলো ঘটে গেছে, যেভাবে উনি আমেরিকাকে শাসন করে গেছে, সারা পৃথিবীতে আমেরিকাকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে, এগুলোর গিয়ে মিয়া বলে মানুষ। মিয়া উনার কয়টা পুরস্কার আছে? এই মিয়া আব্রাহাম লিঙ্কনের কয়টা পুরস্কার আছে? কয়টা দেশে গেছে উনি পুরস্কার আনার জন্য? পুরস্কার দিয়ে কি হইব? মানুষ তো মানুষের জন্য কাজ করে, মানুষ 2 দিন পর মরে যাবে। কিছু মানুষ এমন এক জায়গায় পৌঁছে যায়, তারা মনে করে ভাই আমি তো 2 দিন পর মরে যাবো, কিন্তু আমি এমন কিছু করে দিই সারা দুনিয়ার মানুষের হৃদয়ের মধ্যে আমি জায়গা করে নেব। আমি মরে গিয়ে 1000 বছর বেঁচে থাকবো। আব্রাহাম লিঙ্কন দেখা গেছে, জন এফ কেনেডি দেখা গেছে, নেলসন ম্যান্ডেলা দেখা গেছে। আর আমাদের ওই পর্যায়ের কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ওই পর্যায়ে যেতে পারতেন। আরে মিয়া, যার কাছে কিনা নোবেল প্রাইজ আছে, তার আর কোন মুখটা খারাপ চ্যাটের, তার আর কোন চ্যাটেরই দরকার, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, আর কি পুরস্কার দরকার? এই হারমোনি পুরস্কার কি এই নোবেলের চাইতেও বড়? একটা উদাহরণ আমি দেই মিয়া, আমি তো আমেরিকা থাকি, আমি তো আমেরিকার সিটিজেন, আমেরিকার পাসপোর্ট আমার আছে। আমি কি লাইনে গিয়ে খারাপও ওই ভারতের সিটিজেনের জন্য? আমি কি লাইনে গিয়ে খারাপও পাকিস্তানের সিটিজেনের জন্য? আমি কি এখন লাইনে গিয়ে খারাপও আরেক দেশের সিটিজেনের জন্য? হয় না। এটা সবচেয়ে বড় পুরস্কার তো অলরেডি আমরা আছে। কি আছে এত পুরস্কারের ভিতরে? পরে শুনলাম এই খবর নাই, ব্রিটেনের লোকজন জানেও না, সরকার মনে জানে কি না আল্লাহ জানে, ঢ্যাং ঢ্যাং গেড়ে গিয়ে ওখানে হাজির হয়েছে, শুনতেছে হারমোনি প্রাইজ নেবেন, তো যান হারমোনি প্রাইজ দেন। কিন্তু উনি তো ভাই মানুষের প্রথম 2-4 সপ্তাহ, প্রথম 2-1 মাসে যেভাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল আমাদের প্রধান উপদেষ্টা, তার যে গুণগান যেগুলো আমরা শুনতাম, নোবেল প্রাইজ, এই প্রাইজ সেই প্রাইজ, ওগুলি করেই তো আপনাদের একটা মাইন্ডসেট হয়ে গেছে। এই লোক মনে হয় খুবই ভালো লোক। আপনাদের যেমন মাইন্ডসেট হয়ে গেছে যে নোবেল প্রাইজ পেয়েছে বাংলাদেশের শালা 50 বছর 60 বছর ধরে স্বাধীন হয়েছে, কেউ তার নোবেল টোবেল পায়নি, ধারে কাছেও নাই। তা উনি যেহেতু পাইছেন, বিরাট বড় একটা ফেরেশতা মানুষ, ওই আমলের নেকি একজন মানুষ। আপনারা যেমন মনে করছেন, আমিও তো মনে করছি, কিন্তু এখন কাজ করা কি রে ভাই? 85 বছর বয়স, 2 দিন পর যে মহিলা, ভাই এমন কিছু করেন তো যে মহিলা যাওয়ার পরও মানুষ, বাংলাদেশের লাখে লাখে কোটি কোটি মানুষ আপনার জন্য কাঁদবে। এখন এই অবস্থা, উনার সাপোর্টে বাংলাদেশে কোনো লোকজন আছে বলে আমার তো মনে হয় না, 2-4 জন ভাড়া করা লোক ছাড়া। সিরিয়াস, বাংলাদেশে 2-4 জন ভাড়া করা লোক আর আওয়ামী লীগের একদম কঠিন বিরোধী লোক, বুঝছেন, যাদের আর কোনো জায়গা নেই, এই নিউজকে সাপোর্ট করা ছাড়া আর কোনো জায়গা নেই দুনিয়াতে, অন্ধকার তাদের জন্য। এই শ্রেণীর লোক
আর 2-4 জন ভাড়া করা লোক ছাড়া মানে ইউনিসের কোনো সাপোর্ট টাপোর্ট নাই। এই যে লন্ডনে গেছে বের দেখাই আমি আপনাকে, এই যে এই হোটেলে উনি ছিলেন, দি ডোচেস্টার হোটেলে উনি ছিলেন। এখন বাইরে দেখেন, শোনেন ভালো করে, শোনেন একটু। কি বলতেছে জানেন? ইউনুসের চামড়া তুলে নিব আমরা, হই হই রই রই ইউনুস চোরা গেল কই। ইউনুসের চামড়া তুলে নিব আমরা, হই হই রই রই ইউনুস চোরা গেল কই। হ্যাঁ, স্বাভাবিকভাবে এরা আওয়ামী লোকজন, এরা এটা বলবি, স্বাভাবিকভাবে বলবি, কারণ সরকারের পতন হয়েছে, তাদের সরকারের পতন হয়েছে, তাদের তো একটা কষ্ট আছে, স্বাভাবিকভাবে এটা করবে। কিন্তু তার সমর্থক সাপোর্টার এরা কোথায়? আজকে যদি মানুষের হৃদয় জয় করে নিত, খোদ লন্ডনে 10 লাখ থেকে 20 লাখ বাংলাদেশি আছে, খোদ লন্ডনে 10 লাখ থেকে 20 লাখ বাংলাদেশি আছে। এখন মনে করেন এই 10 লাখ 20 লাখ বাংলাদেশের ভিতরে সবাইকে আওয়ামী লীগ করে? উত্তর হলো না। কিন্তু আওয়ামী লীগ করুক বা নাই করুক, সবাই তো বাংলাদেশ নামক দেশটাকে তো ভালোবাসে রে ভাই। আজকে যদি উনি ভালো কোনো কাজ করতো, নেক কোনো কাজ করতো, সত্যি মানুষের হৃদয় জয় করে নিত, আজকে এই যে দেখতেছেন কয়জন আমেরিকার লোকজন এখানে আছেন, 100 200 500 হবে কিনা সন্দেহ, 500 হবে কিনা সন্দেহ। আরে ভাই 5000 10,000 ওনার সমর্থক যারা কিনা কোনো দল ফল কিছু করে না, কিন্তু বাংলাদেশকে ভালোবাসে, ওনার সমর্থকটা এটা তো ভিড় হয়ে যেত, এখানে ভিড় হয়ে যেত। আজকে কেউ আসে না কেন ওনার জন্য রাস্তায়? কেউ আসে না ওনার জন্য রাস্তায়। কার্যকলাপ, কাণ্ড কীর্তি, আকাম কুকাম, আউল ফাউল জিনিসপত্র দেখা, চাপাবাজি দেখা। সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণে বলতেছে ওনার এই যে আইন শৃঙ্খলার ব্যর্থতা, হ্যান ব্যর্থতা, ত্যান ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি, না পূর্বে সরকার দেয়। আরে ভাই এটা তো বলে পলিটিক্যাল গভর্নমেন্ট যারা আছে এরা তো বলে। আওয়ামী লীগ এলে কয় ওই বিএনপির সমস্যা, এগুলো বিএনপি এগুলো ঝামেলা করে গেছে, বিএনপি এলাকা ওই আওয়ামী লীগের সমস্যা, এগুলো আওয়ামী লীগ এগুলি ঝামেলা তৈরি করেছে। ভাই আমরা এগুলো কিছু যাই না, এগুলো ভাই চাপাবাজি কথাবার্তা। আরেকটা প্রশ্নের উত্তর আমি দিয়েই দিই। উনি গেছে লন্ডনে পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য, তাই না? হাজার হাজার কোটি টাকা ফেরত। আরে ভাই দেশ থেকে, আপনার দেশের থেকে অন্য দেশে টাকা পাচার হয়ে যাবে, হে নিয়ন্ত্রণ করতে পারেন না। বাংলাদেশের সব ডিপার্টমেন্ট আপনার নিয়ন্ত্রণে, আপনি হে নিয়ন্ত্রণ করতে পারেন না। বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার হয়ে যায়, নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনি বিদেশে পাচার হয়ে গেছে, ব্রিটিশ গভর্নমেন্টে গিয়ে আপনি হাতে পায়ে ধরবেন, সেই টাকা বাংলাদেশে ফেরত আনার জন্য ছাপা বাজারে জায়গা পান না। আরে ভাই আন্তর্জাতিক আইন কানুন বলে তো কিছু আছে, এর জন্য আপনাকে নিজে গেছে তো হয় কেন? এই জন্য তো কোর্ট কাছারি আছে, লিগেল প্রসিজার আছে, এগুলো করবেন আপনি। কথায় কথায় খালি বিদেশ ভ্রমণ, কথায় কথায় খালি এগুলো কোনো কামে, এই তো আমাদের হে কোনো কথা। তো গেছে, আমার মনে হয় লন্ডনে কিভাবে যে হেনস্থাটা হয়েছে, যে লজ্জা আর যে অবস্থা আমি দেখলাম, ওনার যদি মান সম্মান থেকে থাকে বুঝছেন, দ্বিতীয়বার অন্য কোনো দেশে যাওয়ার আগে মনে 10 বার ভাববে। কারণ বাংলাদেশে এত হাজার হাজার সমস্যা ধরে কি আর মিয়া তো বিদেশে দৌড়াদৌড়ি। ওনার তো উচিত ছিল সবকিছু বন্ধ করে, চামড়া যে উনি যে চাপাবাজি করছিল এসে যে চামড়া হেই করবে সেই করবে, যে চামড়া যে কি ট্র্যাজেডি হয়ে গেছে জাতির উদ্দেশ্যে, এসে তো এটার উত্তর দেওয়া উচিত ছিল। উনি তো মিয়া পাটপার পলিটিশিয়ানদের মতো উনি হয়ে গেছে, চাপাবাজি কথাবার্তা বলে, কোনো কিছুতে কোনো কিছু হইলে আর কোনো উত্তর ফুত্তর কিছু নেই, কোনো অ্যান্সার ট্যান্সার দেয়, কোনো অ্যান্সার ট্যান্সার দেয় না, কিছু করে না। তার থেকে উত্তর দেওয়া উচিত ছিল। তো যাই হোক ভাই, এইগুলো ভাই ঘটনা, বেশি কিছু বললাম বাংলাদেশে যা বন্ধ হয়ে যাবে। ভিডিওটা শেষ করার আগে আরেকবার বলি, আমি ভাই ডক্টর ইউনূসের একজন অন্ধভক্ত, আগেও ছিলাম, এখনও বর্তমানে আছি। আমি একজন ভক্ত হচ্ছে কি হয়েছে, আমি তো ইউনূস সাহেবের খাই না, পড়িও না। প্রতিবাদ করার অধিকার আমার আছে, অন্যায় দেখলে আমি অন্যায় বলবো। খারাপ কাজ যদি দেখি, খারাপ কোনো কিছু আমাদের চোখে আসে, আমি একজন জনতা হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি ভিডিও করে গেলাম, বুঝছেন। বাকিটা কমেন্ট করবেন আপনারা, কিন্তু তারপরে বলবো দিন শেষে আমি বেচারাকে ভালোবাসি। এখন যে অবস্থা দেখতেছি, দেখে এখনো যদি মোহাম্মদ ইউনূস যদি নিজেকে সংশোধন না করে, তার আশেপাশে যেসব লোকজন আছে এগুলো ঠিকঠাক না করে, কি আর বলুন, কি যে অবস্থা হইব। সত্যি ওনার একজন খুব একটা বড় ধরনের ট্র্যাজেডির মাধ্যমে ওনার বিদায় হবে, বুঝছেন। বড় একটা ট্র্যাজেডির মাধ্যমে ওনার বিদায় হবে, আমরা সেগুলো চাই না।